ভোট মিটেছে কিন্তু চর্চা মেটেনি। আফরিনকে নিয়ে সর্বত্র সারা বাংলায় বিভিন্ন মহল, শুধুমাত্র বামেদের দিক থেকে বললে হবে না, সর্বত্রতেই একটা আলোচনা রয়েছে, চর্চা রয়েছে। সেই আফরিন আরও একবার আমার সঙ্গে মুখোমুখি। আফরিন, তোমাকে স্বাগত জানাই। 1 মাস পরে তুমি ভোট মিটলো, 1 মাস ধরে তুমি প্রচুর পরিশ্রম করেছো, আমি নিজে এসেও চোখে দেখেছি। এই একটা মাস তোমায় কি শেখালো? এই একটা মাস আমায় অনেক কিছু শিখিয়েছে। এই একটা মাসে আমি আমার নিজের অঞ্চলকে যেমন জানতে পেরেছি, তেমন কিছু সুযোগ হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানো। আসলে মানুষ কিভাবে থাকেন, মানুষের জীবন যুদ্ধ কিভাবে প্রতিনিয়ত তারা করে চলেছেন, সেইগুলো একদম কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাদের দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যা দেখার সুযোগ হয়েছে। সেগুলো সমাধান কিভাবে করা সম্ভব, কত ছোট ছোট সমস্যার সমাধান করে দিলে, যদি সরকার চায়, যারা দায়িত্বে আছে, যারা জনপ্রতিনিধি, তারা যদি চায়, তাহলে মানুষের জন্য যে কতটা সুরাহা হতে পারে, সেইগুলো আমি বুঝতে পেরেছি। এবং আগামী দিনে যাতে এই লড়াইটাকে আরো বড় ক্ষেত্রে লড়তে পারি, সেইটার জন্য অনেকটা অক্সিজেন পেয়েছি। আচ্ছা, 92% ওপর ভোট এবার কাস্ট হয়েছে। এটা কি পরিবর্তনের ইঙ্গিত? তুমি নিজে রাজনীতির ময়দানে ঘুরে বেড়াচ্ছ, তোমার কি মনে হচ্ছে? দেখুন, মানুষ কাকে ভোট দেবেন সেটা অবশ্যই মানুষের মনে হওয়া থেকে তারা ভোট দেবেন, সমস্ত কিছুই তারা দেখছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ভোট দিতে পেরেছেন নিজে এসে। তাদের গণতান্ত্রিক যে অধিকার, SIR করে এত মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বাইরে যে মানুষরা এবারে অধিকার পেয়েছেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা সুষ্ঠু সফলভাবে প্রয়োগ করতে পেরেছেন। এটা হচ্ছে সব থেকে বড় লড়াইয়ের জয়। এবং সেই পরিবেশ যাতে বাংলায় থাকুক, অশান্তির পরিবেশ যাতে না হোক, এবং আগামী দিনে যখন ভোটের যে ফলাফল, সেখানেও যাতে কোনো রকম কোনো অশান্তির পরিবেশ তৈরি না হোক, সেটাই চাইব। মানুষ অবশ্যই তাদের অত্যাচারিত তারা হচ্ছেন, অত্যাচার তাদের ওপর করা হচ্ছে। আজকে ঐতিহাসিক মে দিবস, সেখানে দাঁড়িয়ে আমাদের যে দীর্ঘদিনের দাবি, আমাদের যে ঐতিহাসিক দাবি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, তাদের সুরক্ষার দাবি, সেই সমস্ত কিছু লড়াই মানুষ দেখছেন। ফলে আজকেও একটা লড়াইয়ের দিন, সেই অধিকার রক্ষার দিন, সেইটা নিয়ে অঙ্গীকারবদ্ধ মানুষ হচ্ছেন। এবং আগামী 4 তারিখ যখন ফলাফল বেরোবেন, সেটা অবশ্যই ভোট বাক্সে তার ফলাফল বেরোবে। মানুষ নিজেদের জন্য ভোট দিয়েছে, নিজেদের অধিকার রক্ষার জন্য ভোট দিয়েছে। ফলে বাকিটা দেখা যায়। তুমি মহিলা প্রার্থী বলে আমি তোমাকে প্রশ্ন আরও বেশি করে করছি। দেখা গেছে, দুটো দফাতেই দেখা গেছে মেয়েরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন, কোথাও 95%, কোথাও 96%। এটা কি কোনো বাড়তি কোনো সিগনিফিকেন্স কি রয়েছে? দেখুন, আমি এই কথাই বলবো যে সব থেকে বেশি মেয়েদের সচেতনতা কি বাড়ছে, এই অ্যাঙ্গেল থেকে ভাবা যেতে পারে? আসলে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নারীরাই সমাজে সব থেকে বেশি শোষিত। এবং আমাদের গত 15 বছর বলুন, বা যেভাবে আমাদের এখানে ভোট হয়, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মেই যদি ভোটের দিন অশান্তি হয়, তাহলে মহিলাদের উপর আক্রমণ আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই কারণে তারা বহু ক্ষেত্রে বেরোতেন। কিন্তু এই যে বাড়ির মহিলারা সাহস দেখাচ্ছেন বেরোনোর এবং নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার, যেটা সব থেকে বেশি তাদের খর্ব করা হয়, সেইটা একটা লড়াই আন্দোলনের জয়ই বলা চলে। এবং সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই মহিলারা নিজেদের অধিকার সুরক্ষিত রাখার জন্য ভোটটা দিতে বেরিয়েছেন, সেটা এতটুকু বোঝা যায়। এখানে আমি যা শুনছিলাম, তাতে প্রায় 95%-এর কাছাকাছি ভোট পড়েছে। ফলে বালিগঞ্জে কি পরিবর্তনের হাওয়া খুব জোরালো বইছে, এটা বলা যায়? দেখুন, অবশ্যই যেদিন ভোট ছিল সেই দিনই ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল। ফলে পরিবর্তনের হাওয়া তো বইছে। এবার বাকিটা 4 তারিখ দেখা যাবে। মানুষ তো নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পেরেছে। লুট, দুর্নীতি, সেইগুলো করা সম্ভব হয়নি। খানিক বিক্ষিপ্ত অশান্তি, জমায়েত এবং বুথের ভেতরে কিছু সমস্যা, সেগুলো করা হয়েছে। কিন্তু সেটা করে আর কতদিন? ফলে যে ঝড়টা সেদিন উঠেছিল, সেই ঝড়টা এখনো থামেনি। আগামী 4 তারিখ দেখা যাবে। আচ্ছা, তুমি আপনি একটা জিনিস বলো, তুমি 1 মাসের প্রচারের অ্যাঙ্গেল থেকে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আমরা তো জীবনে অনেক কিছু শিখি, সেই শেখাটা আমরা বয়ে বেড়াতে চাই, যেটা আমাদের পরবর্তীকালে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই বালিগঞ্জ চত্বরে তোমাকে কি এমন কিছু, ইমোশনাল হোক কি খুব হার্ড রিয়ালিটি হোক, তোমাকে এমন কোনো কিছু জিনিস শেখালো যেটা তুমি আগামী দিনে বয়ে নিয়ে যেতে চাও? অবশ্যই আমাকে এরকম প্রচুর জিনিস শিখিয়েছে। আসলে আমি প্রতিটা অঞ্চলে যখন ঘুরেছি, সেখানকার যে সমস্যাগুলো দেখেছি, সেই মানুষের জীবন যন্ত্রণাগুলো দেখেছি, সেগুলো আমাকে শিখিয়েছে যে কোথাও গিয়ে মানুষ তো ভালো নেই, এবং তাদের জন্য লড়াই করার জন্য সৎ জনপ্রতিনিধিদের খুব অভাব রয়েছে। আমাদের বিভিন্ন একাধিক এলাকায় যেভাবে হচ্ছে যে যারা কাউন্সিলর রয়েছেন, যারা
এই শাসক দলেরই যারা প্রতিনিধি রয়েছেন তারা সেই অঞ্চলগুলোকে কোথাও ঢেলে সাজানোর বা গড়ে তোলার বা সেই মানুষের সমস্যাগুলোকে দূর করার কথা ভাবছেন না। প্রচুর গরিব মানুষ রয়েছেন যারা যে অবস্থায় বাস করেন, তাদের নির্দিষ্ট শৌচালয় সেইটুকুর জন্য কোনো কাজ করা হয় না, তাদের অঞ্চলটাকে কর্পোরেশন থেকে পরিষ্কার করানোর কথা কোনো মাথায় রাখা হয় না, তাদের সেই অঞ্চলে যে ভালো রাস্তা নেই, তাদের যে যাতায়াত করার ভালো রাস্তা নেই, সেইটা নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামানো হয় না। মহিলারা যাদের শৌচালয়ের অভাবে একাধিক সময় একাধিক রোগ হয়ে গেছে, তারা সেই অস্বস্তিকর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রয়েছে। এবং বেশ কিছু মানুষ যারা রাস্তায় তাঁবু খাটিয়ে রয়েছে, কারণ তাদের বস্তির যে বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে হচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশন হবে বলে। ফলে সেই যে আন্দোলনগুলো তার একজনের, আমার মনে আছে আজও, একজনের মা, তিনি খুবই বৃদ্ধা, তাকে মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছে কারণ তারা সেই জায়গাটা ছেড়ে উঠতে চান না। তো এই এক্সপিরিয়েন্সগুলো আমার জীবনে আমাকে এই সাহসটুকু আবার এক্সট্রা করে যোগায় যে আসলে এই মানুষগুলোর জন্যই লড়াই, এই মানুষগুলো যাতে ভালো থাকতে পারে, এই মানুষগুলোর যাতে পেটে ভাত থাকে এবং এই মানুষগুলো যাতে কাজ পায়, এই মানুষগুলোর যাতে মাথার ওপর একটা পাকা ছাদ থাকতে পারে। এই লড়াইগুলো নিয়ে আসলে ভোটে কথা হওয়া উচিত, প্রতিনিধিদেরকে প্রশ্ন করা উচিত এবং সেই জিনিসগুলো আমি এবারে শিখেছি, সেইগুলোই আমি বহন করে নিয়ে যাব যাতে কখনোই আমার লক্ষ্য থেকে আমি বিচ্যুতি না ঘটে আমার, এবং লক্ষ্যে যেন অবিচল থাকি মানুষের জন্য কাজ করার জন্য। কোথাও কি তোমার মনে হচ্ছে যে তোমার লড়াই আসলে শুরু হলো, মানে ভোট পর্ব পার হয়ে গেছে, এরপর তো সামনে তো অনন্ত সময় রয়েছে, তুমি যদি যেত, যদি নাও যেত, যাই হোক না কেন, তোমার লড়াই কি এখান থেকে শুরু হলো? অবশ্যই আমি মনে করি যে এর আগে এক রকম ভাবে লড়াই করতাম, এই লড়াইটা আমাকে আরো বড় রাস্তায় লড়াই করার সুযোগ দিচ্ছে, ফলে আমি সেই লড়াইটা লড়বো। এবং অবশ্যই এটা একটা শুরু হওয়া, আমরা তো কখনোই শুধুমাত্র নির্বাচনের রাজনীতি করব বলে, নির্বাচনে লড়বো বলেই আমরা রাজনীতি করি না, আমাদের লড়াইটা অনেক বড়, মানুষের জন্য লড়াই করা, মানুষের অধিকার রক্ষা, তাদের দাবি দাওয়া নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি নিয়ে লড়াই করা, সেই লড়াইটা চলবে এখন দীর্ঘদিন। এবং আমি আমার বালিগঞ্জে যেভাবে অঞ্চলকে চিনলাম, সেটা আমাকে আরেকটু খানিকটা প্লাস পয়েন্ট জোগালো যে আমি সেই জায়গাগুলো বাড়ি বাড়ি ঢুকে আমি কথা বলতে পেরেছি, সেই জায়গাগুলোতে যাতে আমি আরেকটু বেশি করে কাজ করতে পারি মানুষের সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের জন্য। সেইটা অবশ্যই একটা নতুন লড়াইয়ের যাত্রা শুরু হলো, সেটা চলবে আগামী। এই ভোট পর্বের মধ্যে তোমার প্রচারের মধ্যে এমন কারোর সঙ্গে দেখা হয়েছে বা এমন কেউ তোমাকে ফোন করেছেন যেটা তোমাকে একটু বাড়তি উন্মাদনা, মানে বাড়তি একটু ইন্সপায়ার্ড করেছে তোমায়, বা তুমি লড়াইয়ের জন্য বাড়তি রসদ পেয়েছো, এরকম কোনো মানুষ আছেন বা কোনো ঘটনা আছে? কমরেড বিমান বসু উনি এসেছিলেন, মানে আমাদের নেতৃত্বদের কথাই আমি বলবো। আচ্ছা। কমরেড মোহাম্মদ সেলিম উনিও এসেছিলেন। তো এনারা যখন এসেছিলেন, আমার সব থেকে বড় কথা কমরেড বিমান বসু যেভাবে আমার সাথে গিয়ে এক প্রকার মানে একটা, ওটা রোড শো মতোই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একটা বাড়ি বাড়ি প্রচার হয়ে যায়। উনি যেভাবে গিয়ে আমার সাথে ওই বয়সে গিয়ে, ওনার অতটা অসুস্থতা নিয়ে উনি বাড়ি বাড়ি ডোর টু ডোর আমার সাথে গিয়েছিলেন, সেইটা অবশ্যই আমার বাড়তি উন্মাদনা বলুন, আমার বাড়তি অক্সিজেন বলুন, সমস্ত জায়গা যে আসলে এরকমই হতে হয়, এরকমই গড়ে তুলতে হয় নিজেকে, আর এরকম ভাবেই লড়াইটা চালিয়ে যেতে হয়, বয়স যাই হোক। আচ্ছা, রবীন্দার সঙ্গে কথা বলছিলাম, ইনফ্যাক্ট তোমার কাছে আসার আগে আমি রবীন্দার কাছ থেকে ঘুরে এসেছি, তো রবীন্দ্র তোমার প্রচারে এসেওছেন। রবীন্দার একটা খুব সিগনিফিকেন্ট কথা তোমার সম্পর্কে বলেছেন, সেটা হচ্ছে যে রবীন্দ্র নিজে বালিগঞ্জ দাঁড়িয়েছেন, জিতেছেন, হেরেছেন, সবই হয়েছে, সেটা লোকসভা বলো, বিধানসভা বলো। রবীন্দ্রের বক্তব্য হচ্ছে যে আমি ওর প্রচারে গিয়ে দেখেছি ও যতটা সাড়া পেয়েছে আমিও ততটা পাইনি। হ্যাঁ, তো এই ধরনের কথাগুলো কতটা মোটিভেট করে তোমায়? এটা অবশ্যই, এটা উনি অনেক বেশি ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে বলেছেন। আমি ছোট বলে আমাকে আরেকটু উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, কিন্তু অবশ্যই আমাদের নেতৃত্বরা যদি আমাদেরকে হাত ধরে চিনিয়ে না দেন, গলি গলি চিনিয়ে দিয়েছেন ওনারা আমাকে, তো সেইটার জন্যই তো মানুষের কাছে পৌঁছাতে পারছি। ওনারা নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন, চেনাচ্ছেন, সেই জন্যই তো আমরা পৌঁছাতে পারছি। ওনারা মাথার ওপরে বটগাছের ছায়ার মতো রয়েছেন, আমরা এখন বেড়ে উঠছি, আমরা লড়ছি, আমরা আমার বয়সী আরো অনেকে লড়ছে, সেই লড়াইটা আমরা এগিয়ে নিয়ে যাব। তুমি খুব ইমোশনাল মেয়ে, আমি যতটুকু তোমায় বুঝেছি আর কি, মানে এমনি নেতা নেত্রী যেই হন না কেন, ইমোশন না থাকলে তো ওই জায়গাটাতে গিয়ে পৌঁছানো যায় না। তো কোথাও কি এরকম কখনো হয়েছে, মানে কারোর কাছে তুমি প্রচারে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে তুমি কেঁদে ফেলেছো, এরকম হয়েছে? আমি কেঁদে ফেলেছি বলবো না, কিন্তু আমি যখন আমি বেশ কিছু অত্যাচারের ঘটনা আমি চোখের সামনে আমি দেখি, আমি যেমন বললাম যে ইলিগাল কনস্ট্রাকশন করার জন্য তাদের বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে মানে এমনি সামিয়ানা খাটিয়ে থাকতে হচ্ছে, বাড়ি নেই তাদের,
কিন্তু তারাও যখন সেই বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে জলের বোতলটা এগিয়ে দিচ্ছেন এবং বলছেন মানে তুমি তো আমার মেয়ের মতো জল খাও, অনেকক্ষণ ধরে কথা বলছো, এই ভালোবাসাগুলো আসলে হচ্ছে যে কোনো টাকা দিয়ে কেনা যায় না। এই মূল্যবোধগুলো, এই চেতনাগুলো, এই ভালোবাসাগুলো জন্যই লড়াই করা। স্বেচ্ছার সময় সেইগুলো থেকে আরো বেশি করে মনে হয় যে আসলে যেই পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে যেন কখনো বিচ্যুতি না ঘটে, লড়াই ময়দানেই থাকি এবং এই মানুষগুলোর জন্য যাতে লড়াই করতে পারি। আসলে আমাদের রাজনীতিকে একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড দেখানো হয়, সেখানে ফেম আছে, নাম আছে, কিন্তু আমি মনে করি যে সেইগুলো আসলে রাজনীতির আলোচনার বিষয় হওয়া উচিত নয়। সাধারণ মানুষকে, গরিব মানুষকে, তাদের জন্য কি করতে পারবো, এই যে সম্পত্তির পরিমাণ দেখানো হয় যে এর সম্পত্তি এত বেড়ে গেছে, ওর সম্পত্তি এত কমে গেছে, আমি বলবো যে এই সাধারণ মানুষের সম্পত্তির পরিমাণ কতটা বাড়লো, তারা আর একটু কতটা ভালোভাবে থাকতে পারলো, সেইগুলো নিয়ে বোধহয় জনপ্রতিনিধিদেরকে প্রশ্ন করা উচিত। ট্যাক্সের টাকা সাধারণ মানুষের উপর থেকে কতটা কমানো হলো, কতটা ভর্তুকি দেওয়া হলো, জিনিসপত্রের দাম কতটা কমাতে পারলাম বা পারলাম না, এই জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত। এবং আমি মনে করি যে রাজনীতির ভাষা বদল খুব গুরুত্বপূর্ণ, একদিনে হবে না কিন্তু একদিন অবশ্যই হবে, সেটার জন্য সিপিএমের ট্যাগলাইন, একদিনে হয় না একদিন হয়। তো একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমার নামের আগে যদি বিধায়িকা যদি জুড়ে যায়, এই ট্যাগলাইনটা যদি জুড়ে যায়, তোমার রেসপন্সিবিলিটি কতটা বাড়বে এবং তুমি কি কি করবে? আমার রেসপন্সিবিলিটি অবশ্যই বাড়বে। যেই লড়াইয়ে নেমেছি সেই দায়িত্ব যদি পাই, মানুষ যদি সেই দায়িত্ব দেয়, তাহলে মানুষের জন্য যে কাজ করা, সেই কাজগুলো অবশ্যই করব। কি কি করব বলতে গেলে আমি তো প্রথমেই বলেছি যে আমাদের প্রথম টার্গেট আমাদের নিজেদের বিধানসভা, আমার যে নিজের বিধানসভা অঞ্চল, সেই অঞ্চলের যাতে একজনও বেকার ছেলে মেয়ে কাজহীন অবস্থায় না থাকে, তাদের যেন একটা কাজ থাকে, হাতে যেন একটা চাকরি থাকে, সেইটার ব্যবস্থা করা। একই সাথে ন্যায্য মজুরির দাবিতে লড়াই করছি, সেই ন্যায্য মজুরিটা যাতে তাদের ইনশিওর করা যায়, 26,000 থেকে 30,000-এর একটা ন্যায্য মজুরি, দৈনিক 700 টাকা। এবং তারপরেও যাদেরকে কাজ দিতে আমরা ব্যর্থ হব তাদের জন্য বেকার ভাতা কিন্তু সেটা ন্যূনতম 6,000, লক্ষ্মীর ভান্ডার 6,000, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধীদের জন্য ভাতা সেগুলো যাতে 6,000, এইগুলো যাতে প্রত্যেকটা অঞ্চলে পাওয়া যায়। আমাদের অঞ্চলে আমরা বলেছি যে অভয়া টিম বানাবো, মহিলারা যাতে সুরক্ষিত বোধ করেন, তাদের অসুরক্ষিত বোধ করলে তারা অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠাবেন এবং সেখান থেকে আমাদের অভয়া টিম তাকে রেস্কিউ করবে, সেফ ডেস্টিনেশনে নিয়ে যাবে। একই সাথে বয়স্ক যারা রয়েছেন, আমাদের সিনিয়র সিটিজেন, বহু ক্ষেত্রে একা থাকেন, তারা যাতে এই অঞ্চলে থেকে তাদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার অ্যাভেলেবেল থাকবে, যাতে তাদের কোনো রকম কোনো সমস্যায় সেখানে আমরা তাদেরকে সাহায্য প্রোভাইড করতে পারি। একই সাথে তাদের যে ছেলে মেয়েরা বাইরে চলে গেছেন তাদেরকেও যাতে পশ্চিমবঙ্গে কাজ দিয়ে ফেরানো যায়, এটা খুব বড় একটা মানে বড় কাজ, কিন্তু সেটাও করতে হবে যাতে পাড়ায় পাড়ায়, যেমন কম্পিউটার যখন এসেছিল, কম্পিউটার সেন্টার আমরাই বানিয়েছিলাম, আমরাই করেছিলাম, সেই কম্পিউটার সেন্টারের জায়গাগুলোতে এখন যদি এআই ট্রেনিং সেন্টারও বানানো যায় এবং এআই এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে যাতে আমাদের পশ্চিমবঙ্গে হাব তৈরি করার মতো করা যায় এবং অল্প খরচে যাতে সেইগুলো শেখানো যায়, সেই কোর্স ফিগুলো যাতে টাকা দিয়ে না তাদেরকে না শিখতে হয়, সরকারি প্রকল্পে যাতে তারা অল্প খরচে শিখতে পারে, উন্নত করতে পারে এবং সেক্টর 5-এর মধ্যে যাতে একটা সেক্টর 6 হতে পারে, এইগুলো প্রকল্পের মধ্যে অবশ্যই থাকবে। একই সাথে আমাদের যে গরিব মানুষ, আমাদের যে বস্তি অঞ্চলের মানুষ, তাদের জন্য পাকা ছাদ, 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা এবং প্রতিটা বাড়ির জন্য শৌচালয়ের ব্যবস্থা, এই সমস্ত কিছু অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো কাজ, কিন্তু প্রত্যেকটা আস্তে আস্তে ধীরে সুস্থে হওয়া সম্ভব। যেমন বলছিলাম যে ভোটের দিনই জল জমে গিয়েছিল কলকাতার রাস্তা জুড়ে, দুর্ঘটনা ঘটতেই পারে, সেই দুর্ঘটনা যাতে আর না ঘটে, ইংরেজ আমলে তৈরি করা পাম্পিং সিস্টেম আর ড্রেনেজ সিস্টেম যাতে না থাকে, সেটা যাতে আবার নতুন করে গঠন করা যায়, মানুষের যাতে সমস্যা কম হয়, তাদের বাড়িতে দোকানে যাতে জল না ঢুকে যায়, রাস্তায় হাঁটতে গিয়ে যাতে কারেন্টের শক না খেতে হয়, সেইগুলোর জন্য লড়াই করছি, ব্যবস্থা করব, অবশ্যই এগুলো নিয়ে কাজ করব এবং বিধানসভায় মানুষের জন্য দাবি তুলব। বিধানসভায় শুধুমাত্র ধর্মীয় বিভাজনের রাজনীতি হবে না, মানুষের রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কথা হবে। আচ্ছা, আর তুমি যদি বিধায়িকা না হতে পারো, মানে যদি তুমি জিততে না পারো, বামেদের সম্পর্কে একটা মৃদু অভিযোগ থাকে যে ভোটে যেখানে দাঁড়ায় সেখানে ভোটের জন্য প্রচুর কাজ করে, মানে বাড়ি বাড়ি যায়, প্রতিশ্রুতি দেয়, কথাবার্তা বলে, মানুষের পাশে আছে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর দেখা যায় না। তোমার ক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়াবে? তুমি যদি 4 তারিখ হেরে যাও, 5 তারিখ থেকে তুমি কি এই একই রকমভাবে রাউন্ড দ্য ক্লক ঘুরবে? মানে হয়তো ভোটের জন্য মতন করে নয়, কিন্তু তুমি টাচে থাকবে। অবশ্যই, যেমন ধরুন আমি আজকেও এই অঞ্চলে এসেছিলাম, এখান থেকে এক অঞ্চলে বাচ্চাদের বই, খাতা, পেন্সিল ঐতিহাসিক মে দিবস উপলক্ষে তাদের সেটা দেওয়ার একটা কর্মসূচি ছিল।
আমি এই অঞ্চলে এসেছিলাম, আমি তাদের সাথে দেখা করলাম, বাচ্চাদের সেই শিক্ষা স্বাস্থ্য নিয়ে, প্লাস শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে যে আমাদের লড়াই, ঐতিহাসিক মে দিবসে একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা নিয়ে আমি মানুষের সাথে কথা হলো, সেই বাচ্চাদের সেইগুলো দেওয়া হলো। এবং একই সাথে আমি এটা বলতে চাইছি যে আসলে হারি কি জিতি সেটা তো পরের বিষয়, কিন্তু লড়াইয়ের ময়দানে যখন নেমেছি সেই লড়াইটা তো থেমে থাকার নয়। আমি আগেই বললাম নির্বাচনে শুধুমাত্র আমরা লড়াই করতে আসি না, আমরা লড়াইটা করতে আসি গোটাটার জন্য, মানুষের জন্য, মানুষের দাবি দাওয়া অধিকার সুরক্ষিত করার জন্য, নিজেদের অধিকার ছিনিয়ে আনার জন্য। ফলে সেই লড়াইটা এখানে থামেনি। আমি একই রকম, আমি বালিগঞ্জে, আমি একই রকম ভাবে বালিগঞ্জে পড়ে থাকবো। নতুন করে যে বালিগঞ্জে চিনেছি সেই বালিগঞ্জকে এবার নখু দর্পণে আনার চেষ্টা করব। আমি হেরে যেতে পারি, কিন্তু বালিগঞ্জের মানুষকে হারতে দেবো না। এটা এটা খুব খুব ভালো কথা বললে তুমি। দেখো, লড়াই হয়তো ইন্ডিভিজুয়াল হয়, কিন্তু আসলে বামেরা তো একটা সমষ্টিগত লড়াই লড়ে। সেই নিরিখে যদি ভাবা হয়, এবার কি বামেদের শূন্যতা কাটবে? তুমি কতটা কনফিডেন্ট? আমি মনে করি যে আমি 100% কনফিডেন্ট এখনো, কারণ মানুষ ভোট দিতে পেরেছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন। শূন্যতা শুধু কাটবে না, তার থেকে বেশিই হবে। বামেরা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে বিধানসভায় যাবে। বামেদের সাথেও যারা রয়েছেন, যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে আরো যারা রয়েছেন, সবাই মিলে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাবো। যে বিধানসভা বামশূন্য হয়ে যাওয়ার কারণে মানুষের দাবি দাওয়া অধিকার রক্ষা নিয়ে কোনো কথা হতো না, সেটা এবার গম করবে মানুষের অধিকার রক্ষা নিয়ে, মানুষের দাবি দাওয়া নিয়ে, মানুষের জন্য। আচ্ছা, এই ভোটটাকে কোথাও না কোথাও একটা ন্যারেটিভে ভাবা হচ্ছে যে পরিবর্তন না প্রত্যাবর্তন। এর মাঝে বামেরা সেই অর্থে পিকচারে নেই। মানে মানে যেভাবে তুমি নিশ্চয়ই দেখেছো যে এক্সিট পোলগুলো যা তুলে ধরা হয়েছে, তো সেই নিরিখে তুমি এই ব্যাপারটাকে তুমি কীভাবে দেখছো? দেখুন, আমি একটাই কথা বলবো যে এক্সিট পোলগুলো তো ঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে অমিত শাহ এখানে পড়ে রয়েছেন বাংলায়, সেখান থেকে দাঁড়িয়ে এক্সিট পোলগুলোকে কিনে নেওয়া আমাদের কাছে কোনো ব্যাপার নয়। বহু ক্ষেত্রে মিডিয়া এর আগেও বহু ক্ষেত্রে সেরকমই ন্যারেটিভ আমাদেরকে দেখিয়েছে, যেটা তারা দেখাতে চান। মানুষ ভোট দেওয়ার আসলে সুযোগ পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন, ফলে সেইটা 4 তারিখে তার ফল ঘোষণা হবে। আমি মনে করি যে এইটা সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় জয়, যে মানুষ তাদের অধিকারটা প্রয়োগ করতে পেরেছেন। বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে যে পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না, তাদেরকে যে চায় না, সেটা 18, 19, 21, 24, 22 সমস্ত জায়গায় আমরা দেখেছি। ফলে সেইটা নিয়ে আমার মনে হয় না যে আলাদা করে কোনো আলোচনা করার জায়গা আছে। বিজেপি মরণ কামড় দিতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বিদায় করতে চায়। এবং সেখান থেকে দাঁড়িয়ে 15 বছরের অত্যাচারও মানুষ বলেনি, মানুষ বিকল্প চাইছে। মিডিয়ার ন্যারেটিভ যে বিকল্প শুধুমাত্র তৃণমূল আর বিজেপি, সেই ন্যারেটিভ, সেই বাইনারি মানুষই ভাঙছে। সেটা 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। ঝড় যে ফিরছে, লাল ঝড়ও যে ফিরছে, সেটা ওর জন্য 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। আচ্ছা, যদি তাই হয়, মানে তুমি যে ভাবে ব্যাপারটাকে তুলে ধরলে, তাতে মানুষ পরিবর্তন চাইছেন, কিন্তু এই প্রত্যাবর্তন চাইছেন না কোনো অবস্থায়, পরিবর্তন চাইছেন, কিন্তু সেটা বিজেপির মাধ্যমে নয়, বামেদের মাধ্যমে চাইছেন। তুমি যেটা বলছো লাল ঝড় আসছে, যদি তাই হয়, তাহলে কি সরকার গঠনে বামেদের একটা গুরুতর ভূমিকা থাকবে? খুব সিগনিফিকেন্ট একটা থাকবে, রোল থাকবে? অবশ্যই সেটা দেখা যাক, সেটা তো 4 তারিখ দেখা যাবে। আমি এইটাই বলবো যে অবশ্যই বামেদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বিধানসভা চালানোর ক্ষেত্রে। এবার আগামী 4 তারিখ মানুষ সেটার জবাব দেবে, মানুষ কাকে চাইছে, মানুষ কি চাইছে। আমরা আশাবাদী, আমি 100% আত্মবিশ্বাসী। নিজের এলাকা থেকে লড়াই করেছি, নিজের মানুষদেরকে নিয়ে লড়াই করেছি, এবং আমাকে কখনো কোনো ধর্মীয় বিভাজনের পক্ষে কথা বলতে হয়নি, মানুষকে ভাগ করতে হয়নি, মানুষকে এটা বোঝাতে হয়নি যে বিজেপি তৃণমূল আসলে কেন আলাদা। কারণ আমাদের বিধানসভা কেন্দ্রে যেভাবে বাবু সুপ্রিয়কে নিয়ে আসা হয়েছিল, মানুষ সেটার বিরুদ্ধে যেভাবে ভোট দিয়েছিলেন, মানুষের কাছে এটা কোথাও গিয়ে ক্লিয়ার হয়েছে। মানুষ সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেবে না, সাম্প্রদায়িক শক্তিদেরকে যারা ঠাঁই করে দেয় তাদেরকেও মানুষ জায়গা দিতে চায় না। ফলে সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি আমি লড়াইটা লড়েছি, এবার মানুষ যেটা চাইছেন সেটাই হবে, আমি আশাবাদী। তুমি নিশ্চিতভাবে তোমার জয়ের তো একটা প্রত্যাশা তুমি রাখবেই, এটা তো এই স্বপ্ন তো সবারই থাকে। এর পাশাপাশি তুমি কার জয় দেখতে চাও বামেদের, যেটা তোমাকে খুব খুশি করবে বা তোমাকে খুব ইন্সপায়ার করবে? আমি তো বামেদের সবারই জয় দেখতে চাই। স্বাভাবিক, তার মানে তার সত্ত্বেও কিছু প্রিয় মানুষ তো থাকেন না। এইরকম ভাবে কোনো আমার প্রিয় মানুষ নেই, কারণ আমার মনে হয় যে যেখানে লাল ঝান্ডা জয়ী হবে সেখানেই আমরা জয়ী হব। ফলে লাল ঝান্ডাটা জয়ী হোক, এটাই সব থেকে বড় চাওয়া। থ্যাংক ইউ, ভালো থেকো, শুভেচ্ছা রইল।